আহ্বান জানাচ্ছি ডক্টর সালেহ হাসান নকিবকে তার আলোচনা তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ অপরাহ্ন। আজকের আমাদের এই যে আলোচনা সভা, এই আলোচনা সভার আয়োজন করেছে গণতান্ত্রিক শিক্ষার্থী সংহতি। এই আয়োজনের জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং আজকে আমাদের যে বিষয় সেটা হলো অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ শিক্ষা নিয়ে কিছু প্রস্তাব। আমার আসলে এই প্রোগ্রাম সম্পর্কে খুব একটা ভালো ধারণা ছিল না। আমার ধারণা ছিল যে আমি বোধহয় সবার শেষে আমাকে বলতে হবে এবং আমি সবার কথাবার্তা শুনে টুনে কিছু একটা দাঁড় করিয়ে ফেলবো। তো সেই সুযোগটা আমি পেলাম না। যদি সবার শেষে বলতাম তাহলে হয়তো আরো কিছু চিন্তার খোরাক পেতাম আর কি। আসলে কথা বলতে দাঁড়াতে গেলে ডেফিনেটলি কিছু হোমওয়ার্ক করতে হয়। তো আমার জীবনটা ফর ওয়ার্ডসলি বলবো যে কিছুদিন হলো এমন ভাবে পাল্টে গেছে যে হোমওয়ার্ক করার জন্য যে সময়টুকু দরকার সেটা আমি সেভাবে বের করতে পারছি না আর কি। তো আমি আর একটা জিনিস ফিল করছি যে আমার প্রথমেই ক্ষমা প্রার্থনা করা উচিত যে আমি 20 মিনিট দেরি করে এসেছি। আমার একেবারেই দেরি করে আসার কোনো অভ্যাস সারা জীবন ছিল না। আমি দেখতে পাচ্ছি যে আমার জীবনটা জটিল হওয়ার সাথে সাথে আমি বিভিন্ন জায়গাতে অলরেডি দেরি করে আসা শুরু করেছি আর কি। তো এটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি কিন্তু পেরে উঠছি না। আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি। তো এই আয়োজন একটা বিশেষ প্রেক্ষিতে আমাদের যে চেনা বাংলাদেশ ছিল, চেনা কিন্তু আমি বলবো যে একই সাথে ভয়ঙ্কর যে বাংলাদেশ ছিল, আমরা সেই অধ্যায়টা পার করে এসেছি এবং এখনো যেটা চলছে সেটা একটা টার্ময়েল, নানান টানাপোড়েন। আমরা যে সবকিছু রাতারাতি সুন্দর করে ফেলতে পেরেছি তা না, অনেক রকমের চ্যালেঞ্জ এবং অনেক রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের একটা সুযোগ এসছে একটা নতুন করে শুরু করার আর কি। সেই সুযোগ আমরা কতটুকু গ্রহণ করতে পারবো ভবিষ্যতে তার অনেকটাই নির্ভর করবে যে আমাদের এই দেশটিতে শিক্ষা কার্যক্রম কিভাবে চলবে। এটাকে যদি একটা সুন্দর কাঠামোর ভিতরে নিয়ে আসা যায় তাহলে আশা করা যায় যে ভবিষ্যতে এই দেশের সবকিছুই আগের চেয়ে অনেক বেটার চলবে। কিন্তু এই জায়গায় ব্যর্থ হলে আবার আমাদের সম্ভাবনা আছে যে পুরাতন যে খেলা সেই খেলার ভিতরেই আমরা আবার পড়ে যাব। তো এটা খুব সতর্ক হওয়ার সময়। আমি এই ধরনের যে কোনো অনুষ্ঠানের শুরুতেই ভীষণভাবে ফিল করি যে হাজার শহীদের রক্তের বিনিময়ে আমাদের সামনে একটা নতুন সুযোগ এসছে এবং এটা আমাদের জন্য একটা আমানত। এটা আমাদের রক্ষা করতে হবে এবং সেই সাথে আরো হাজার হাজার তরুণ যুবক নানান বয়সের মানুষ আহত অবস্থায় আছেন। আমি তাদের আরোগ্য কামনা করছি এবং আমি প্রার্থনা করছি তারা যেন দ্রুত তাদের সুস্থ জীবনে ফিরে আসতে পারে। তো প্রথমেই আমি যে প্রশ্নটা রাখবো, বিশেষ করে এখানে যেহেতু ছাত্রছাত্রীরা বেশি আছে, সেটা হলো যে জুলাই আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থানটা হয়ে গেল, আপনারা এটাকে কি চোখে দেখেন? এটার ইউনিক ট্রেডস গুলো কি? এর ভিতরে কতটুকু রাজনীতি ছিল? আমি তো মনে করি রাষ্ট্র এবং সমাজের যে কোনো পরিবর্তনের যে কোনো আন্দোলনে কোনো না কোনো দিক থেকে রাজনৈতিক আন্দোলন। তো আমি আসলে শিক্ষা নিয়ে খুব অল্প কিছু কথা বলবো, তার আগে একটা কথা একটু বলে নিচ্ছি। অবশ্য গত 15-16 বছর ধরে বাংলাদেশে পলিটিক্যাল মুভমেন্ট কিন্তু খুব কম হয়নি, প্রচুর পলিটিক্যাল মুভমেন্ট হয়েছে। এর কোনোটাই আলটিমেটলি যে উদ্দেশ্য নিয়ে শুরু করা হয়েছিল সেই উদ্দেশ্য যে কি বলবো পূর্ণ করতে পেরেছে কথা বলা যাবে না, সেটা তো আমরা দেখেইছি সবাই। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে কি কি এলিমেন্ট ছিল বলে কোন রকম ওভার্টলি পলিটিক্যাল পার্টির ইনভলভমেন্ট ছাড়াই
এই আন্দোলন সফল হলো। আর কি কারণে পলিটিক্যাল পার্টির ছত্রছায়ায় যে আন্দোলনগুলো হচ্ছিল অফকোর্স, এবং সেখানে অনেক প্রাণ ক্ষয় হয়েছে, অনেক অন্যায় অত্যাচার হয়েছে, কিন্তু সেগুলো সফল হয়নি। আমার মনে হয় যে এই প্রশ্নটার উত্তর দিতে আমি এখানে দাঁড়াইনি, কিন্তু আমি এইটা নিয়ে সবাইকে খুব গভীর করে ভাবতে বলি, কারণ এইটা নিয়ে যদি খুব ভালো করে ভাবা যায় তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর একটু একটু করে বের হয়ে আসে। যেমন ছাত্র জনতা যখন আন্দোলনে ছিল তখন শেষের দিকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যারা সংশ্লিষ্ট, আমি আমি খুব ফিল করেছি স্ট্রংলি, আমি পুরো সময়টাই আমার মতো করে মাঠে ছিলাম, তাদেরকে জিজ্ঞেস করতাম যে এরা কি পারে যেটা আপনারা পারেন। তো সেগুলো বলতে যে দু একটা কথা বলেছিলাম, এই যে আমাদের ছাত্ররা জীবন বাজি রেখে, লিটারালি জীবন বাজি রেখে তারা ঘরে ফিরবে কিনা তার কোনো নিশ্চয়তা ছিল না, এবং হাজার হাজার ছেলে সন্তান আমাদের তারা ঘরে ফেরেন। তো এরা যে রাস্তায় নেমেছে এবং এদের সাথে যে মানুষ রাস্তাতে এসেছে, এরা কি কোনো দূতাবাসের সাথে আলাপ করেছে? এরা যখন আন্দোলন শুরু করেছিল, আন্দোলন যখন প্রচন্ডভাবে বেগবান, এরা কি কখনো ভেবেছে যে ইউরোপিয়ান ইউনিয়ন এটা সম্পর্কে কি ভাবে? অথবা এরা কি ভেবেছে যে চীন দূতাবাস, ভারতীয় দূতাবাস অথবা পিটার হাসের মতো যারা আছে তাদের এইটা নিয়ে কি ধরনের চিন্তা ভাবনা আছে? আমি যেটা দেখেছি রাস্তায়, they never thought about it, they didn't give it a damn। তারা একটা পর্যায়ে দৃঢ় সংকল্প হয়েছে এবং they were right to go all the way। মানে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে শেষ পর্যন্ত যে তারা ছাড়বে। কোনো বিদেশি শক্তি কার প্যাট্রোনাইজেশন আছে, কার নাই, কে কি ভাবলো কে কি ভাবলো না, এগুলো নিয়ে তারা এক মুহূর্তে আমি তাদেরকে পীড়িত হতে দেখিনি, অন্তত রাজশাহীর যে আমি লিডারশিপ দেখেছি আর কি। এটা একটা ইউনিক ট্রেট। বাংলাদেশের দলগুলো যত বড় দলই হোক না কেন, তারা একটা কাজ করার আগে তাদের 10 বার ভাবতে হয় যে অমুকে খুশি হবে, অমুকে বেজার হবে, কার ইন্টারেস্ট সার্ভ করবে এবং কার ইন্টারেস্ট সার্ভ করবে না। তো এগুলো নিয়ে আর কথা বাড়াবো না, কিন্তু আমি বলি যে আমাদের সামনে কি করণীয় সেটা নিয়ে যদি আমাদের ভাবতে হয় তাহলে এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে, যে কেন আমরা বহু দশকের ভিতরে একটা অতি জঘন্য স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী সরকারকে আমাদের একদম তরুণ ছাত্রের নেতৃত্বে ছাত্র জনতা একত্রিত হয়ে সরিয়ে ফেলে, যেটা বিশাল বিশাল রাজনৈতিক দল শত শত রাজনৈতিক কর্মসূচি দিয়েও কিছু করতে পারি। তো মৌলিক পার্থক্যের জায়গাটা তো আমি সবসময় ফিল করেছি যে শিক্ষা হোক, সমাজ হোক, রাজনীতি হোক, এই বিষয়টা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আমাদের রাখালদা খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলেছেন, সেটা হলো শিক্ষার রাজনীতি। একটা দেশে যে শিক্ষা পদ্ধতি চালু থাকে এটা কখনো পৃথিবীর কোথাও রাজনীতি নিরপেক্ষ নয়, এর ভিতরে সব সময় রাজনীতি থাকে। এবং আরো একটা জিনিস থাকে যেটা নিয়ে রাখালদা অত বেশি বলেননি, সেটা হচ্ছে শিক্ষার অর্থনীতি। শিক্ষার একটা সবসময় অর্থনীতিও থাকে বটে, রাজনীতি যেমন থাকে তেমনি থাকে অর্থনীতি। বাজারে শিক্ষার প্রভাবটা কি পড়বে, আমরা চিন্তাশীল মানুষ কতটুকু চাই, আমরা বুদ্ধি বিবেক সম্পন্ন মানুষ কতটুকু চাই, এইটার সাথে আমাদের পাল্লায় মাপতে হয় যে ইকোনমিক্যালি কন্ট্রিবিউট করতে পারবে এরকম মানুষ আমরা কতটুকু চাই, বা আমাদের মার্কেটের যে নিড গুলো আছে সেগুলো মেটাতে পারবে এরকম মানুষ আমরা কতটুকু চাই। তো এই টানাপোড়েন কিন্তু সবসময় আছে, এবং একটা যদি ইফেক্টিভ এবং বাংলাদেশের জন্য কল্যাণকর শিক্ষানীতি আমাদের চালু করতে হয় তাহলে শিক্ষার রাজনীতি এবং শিক্ষার যে অর্থনীতি দুটোই কিন্তু খুব ভালো করে বোঝা দরকার। শিক্ষা ধ্বংসের ইতিহাসের কথা তিনি বলেছেন। শিক্ষা ধ্বংসের ইতিহাস আসলে আমাদের পুরো রাষ্ট্রের ইতিহাসটাই শিক্ষা ধ্বংসের ইতিহাস। এটার প্রমাণ কি? এটার প্রমাণ খুব পরিষ্কার প্রমাণ। চলমান অপশাসন, আমাদের দেশে যে যুগের পর যুগ অপশাসন চলেছে, এটা চলতে পেরেছে কারণ শিক্ষা ধ্বংসপ্রাপ্ত। শিক্ষা যদি সুশিক্ষা থাকতো তাহলে আসলে অপশাসন চালানো সম্ভব হতো না। কাজেই এটা হচ্ছে আমার চোখে যে সবচেয়ে বড় প্রমাণ
যে আমরা যদি দেখি একটা দেশে দীর্ঘমেয়াদী স্বৈরতন্ত্র কাজ করছে, এর অর্থ হচ্ছে যে এই দেশে শিক্ষা পদ্ধতি কাজ করছে না। যদি করতে পারতো তাহলে এই ধারা চলতে পারতো না। কারণ যে প্রশ্নগুলি তোলার কথা নাগরিক সমাজের প্রত্যেকটা প্রান্ত থেকে, সেই প্রশ্নগুলো আসলে উঠছে না, এবং এটা আমরা দেখেছি। প্রশ্ন তো ওঠেইনি, বরং সমস্ত অপকর্মের ভ্যালিডিটি করে দেওয়া যায়, এই কাজটাতে বুদ্ধিজীবী সমাজ, সাংবাদিক সহ যারা আসলে একটা রাষ্ট্রের সুস্থতা বজায় রাখে, তারা কিন্তু ওই কাজটাতেই নিজেদের নিয়োজিত করেছে। যে আমরা প্রশ্ন তো তুলি না, বরং সমস্ত দুষ্কর্মের আমরা বৈধতা দিই। তো এটা শিক্ষার আর একটা সংকট। শিক্ষার অবস্তুগত যে ট্রেড, সেটার কথা বলেছেন, এটা একটা মস্ত বড় বুদ্ধি বিবেচনার প্রশ্ন হয়। আসলে শিল্প বিপ্লব, বিশেষ করে শিল্প বিপ্লব, এরপর থেকে শিক্ষা এবং অর্থনীতি এবং বাজার এগুলো এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়েছে, পুঁজিবাদ এবং তার যে দর্শন, তাতে শিক্ষার যে অবস্তুগত মূল্যায়ন, সেটা করাটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে। সহজ উদাহরণ হচ্ছে যে শিক্ষার ফলে সফলতার সংজ্ঞা হচ্ছে যে তুমি কত টাকা বেতনের চাকরি করো, অথবা তোমার বাসায় কি কি আছে এবং তোমার পরিসম্পদের পরিমাণ। তাহলে কথাটা হলো যে আলটিমেটলি প্রোডাকশন, সার্ভিস, এইসব জায়গাতে রাষ্ট্রযন্ত্র যেভাবে ঠিক করে দিয়েছে, সেভাবে যে যতটুকু কন্ট্রিবিউট করতে পারছে সেইভাবে সে তার আয় রোজগার হচ্ছে। তো এই প্রেক্ষাপটে আসলে শিক্ষার যেটা অবস্তুগত মূল্যায়ন, সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আমরা বিশ্বাস করি যে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থায় শিক্ষার শুধুমাত্র বিনিময়ের ফলে যে ধন সম্পদ অর্জিত হবে, তার বাইরেও কিছু অ্যাসপেক্ট থাকা প্রয়োজন, এবং এই অ্যাসপেক্ট গুলো না থাকলে একজন মানুষ কখনো পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গড়ে উঠতে পারে না। শিক্ষা একই সাথে একটা রাষ্ট্রে ঐক্য এবং অনৈক্য দুটোই তৈরি করতে পারে। যদিও আমরা বলি যে জ্ঞান সৃষ্টি এবং এক ধরনের সেট স্কিল অর্জন করাটা শিক্ষার একটা বড় উদ্দেশ্য, কিন্তু শিক্ষার যে রাজনীতি আছে, সেই রাজনীতি থেকে একটা জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হতে পারে, আবার তার ভিতরে স্থায়ীভাবে বিভাজনের বীজ বুনে দেওয়া যেতে পারে। এবং বাংলাদেশের কিন্তু সরকারগুলো, বিশেষ করে বিগত সরকার, এই কাজটা অত্যন্ত সাফল্যের সাথে করেছে। এবং এখানে ওই একই প্রশ্ন, অত্যন্ত সাফল্যের সাথে কেন করতে পেরেছে? কারণ গুণগত শিক্ষা ছিল না। গুণগত শিক্ষা যদি থাকতো, তাহলে কিন্তু অনৈক্যের বীজ এত সহজে বুঝে দেওয়া যায় না। একটা স্লোগান অথবা এক ব্যক্তি অথবা একটি দর্শন সমস্ত মানুষের উপরে চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, এটা কেবলমাত্র তখনই কিছুটা সাফল্য লাভ করে যখন শিক্ষার কোনো গুণগত মান থাকে না। তো এইটা আর একটা অ্যাসপেক্ট। এবং এই বিপ্লবের পরে আমাদের যে বাংলাদেশ, সেখানে নিশ্চয়ই আমাদের এই সমস্ত দিকগুলো আমাদের চিন্তা করতে হবে। এখানে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখন আমাদের যে শিক্ষা, আমাদের বাংলাদেশের যে শিক্ষা, সেটা তো নানান দিক থেকে মানহীন বটেই, কিন্তু এটা ভীষণভাবে মার্কেট ইকোনমি, পুঁজিবাদ নিয়ন্ত্রিত। এইখানে আমাদের ভাগ্য নির্ধারণ আসলে আমরা কতটুকু করতে পারছি, সেই জিনিসটা সবসময় প্রশ্নবিদ্ধ। পৃথিবী আমাদের এই 17 কোটি মানুষকে তাদের কাজে লাগানোর জন্য কিভাবে ব্যবহার করতে পারে, সেটাই আসলে মুখ্য। এটা নিয়ে কথা বলতে গেলে বহু কথা বলতে হবে, কিন্তু আমি বলতে চাচ্ছি না। সেটা হচ্ছে যে সস্তা শ্রমের যোগান দেয়া, সস্তা শ্রমের যোগান দেয়াই একটি রাষ্ট্রের শিক্ষার মূল উদ্দেশ্য হতে পারে না। সেমি স্কিলড অথবা আনস্কিলড, লোলি পেইড কোটি কোটি মানুষ তৈরি করা নিশ্চয়ই একটি রাষ্ট্রের উদ্দেশ্য হতে পারে না। যেই কাজটি একজন ইউরোপিয়ানকে দিয়ে করাতে হয়তো মাসে $2,500 দরকার, তারা জানে যে সেই কাজটি এই দেশ থেকে মাসে $250 করার জন্য হাজার হাজার মানুষ প্রস্তুত আছে। তো এই যে এটা কাইন্ড অফ এক্সপ্লয়টেশন, এবং এই এক্সপ্লয়টেশনের চেইন আমরা কিভাবে অ্যাড্রেস করব, সেটাও অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদেরকে চিন্তা করতে হবে, কারণ এটা চলতে পারে না। সেই সাথে যে জিনিসটা এসছে, যে ভীষণভাবে এটাও পুঁজিবাদ থেকে এসছে, কিন্তু এটা পুঁজিবাদের সমস্যা না। সমস্ত কমিউনিস্ট রাষ্ট্রেরও এই একই সমস্যা আছে। তার কারণ হলো যেটা ডোমিনেন্ট কালচার, সেটা কিভাবে মন এবং মস্তিষ্কে ঢোকে, সেটা সবসময় মানুষ ধরতে পারে না। সেটা হলো কনজিউমারিজম। আমাকে কিনতে হবে,
এবং আমি যত কিনবো আমার তত কেনার ব্যাপারে আমি আরো আগ্রহী হয়ে উঠবো, এবং যত আগ্রহী উঠবো তত আমি অসুখী হব। তো এই যে এটার্নাল সাইকেল অফ আনহ্যাপিনেস, এইটা ছাড়া কনজিউমারিজম চলে না এবং পুঁজিবাদও চলে না। এবং এখন আমাদের যেটা বলছিলাম, শুধু পুঁজিবাদ না, ইভেন আমি জানি উত্তর কোরিয়াতে যদি যাই, সেখানকার একটা মানুষেরও জীবনের একটা মূল লক্ষ্য হয়ে দাঁড়াবে যে সে কত সুপার মার্কেট থেকে কিনতে পারে, এবং সে যে কিনতে পারছে না তার জন্য তার ভিতরে যে দুঃখবোধ, এবং তার জন্য সে তার চেষ্টা বাড়াতে থাকবে, কিন্তু আলটিমেটলি তাকে অসুখী হতেই হবে। কারণ আমরা আমাদের জীবনটাকে সমৃদ্ধ করার জন্য এমন একটা রাস্তা বেছে নিয়েছি যেই রাস্তায় আসলে জীবন সমৃদ্ধ হয় না। এটা কিন্তু আধুনিক শিক্ষার একটা বড় সমস্যা। আমি শেষ যে দু একটা কথা বলে শেষ করে দেবো, সেটা হলো প্রাণ ও প্রকৃতি। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং এই কথাগুলো আজকাল ওয়েস্টে, আজকাল না, অনেকদিন থেকে ওয়েস্টে ভীষণভাবে আলোচিত হচ্ছে, এখন আমরা আলোচনা করছি। আমাদের ছোটবেলায় শেখানো হয়েছে যে মানুষ প্রকৃতিকে জয় করতে শিখেছে। অ্যাবসলিউটলি রাবিশ। আমরা প্রকৃতিরই অংশ। প্রকৃতিকে জয় করা আমাদের উদ্দেশ্য না, প্রকৃতির সাথে খাপ খাইয়ে চলাটা হচ্ছে মানুষের উদ্দেশ্য। উই ক্যান নেভার ডমিনেট নেচার। যতবার আমরা করার চেষ্টা করেছি ততবার আমরা নতুন নতুন বিপর্যয় সৃষ্টি করেছি। কিন্তু ওই যে আমরা সব পারি অথবা আমরা কিছু পারি না, এর ভিতরেই ওই ব্যাপারটা আছে যে আমাদের কাজ হলো রিসোর্স প্লান্ডার করা, এবং কনজিউমারিজমের সাথে যখন যোগ করি তখন একেবারে লাগামহীন আমরা কত রিসোর্স প্লান্ডার করতে পারি। এবং আজকে সমস্ত পৃথিবীর যে রাজনীতি, সেটা কিন্তু ওই রিসোর্সের উপরে দখল নেওয়ার রাজনীতি, কত বেশি দখল করা হয়। তো এগুলো সবই কিন্তু আত্মবিধ্বংসী, এবং এই আত্মবিধ্বংসী যে কর্মকাণ্ডগুলো আমরা চালাচ্ছি তার সাথে শিক্ষার দর্শন খুব বেশি জরুরি। আমি একটা মাদ্রাসার অভিজ্ঞতা না বললেই না, আমি মাঝে মাঝে কতগুলো মাদ্রাসাতে যাই আর কি। আমি মৌলানা সাহেবদের সাথে আমার কথাবার্তা বলার অভিজ্ঞতা আছে। তারা কিছু কিছু বিষয়ে আমার তুলনায় হাজার গুণে ভালো জানেন। আমি তাদের সেই জ্ঞানের স্বীকৃতি দিই, অনেক ভালো জানেন আমার চেয়ে। কিন্তু আমি তাদের জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যে ছাত্রদেরকে মাসলা মাসাইল, ফিক, হাদিসের, কোরআন হাদিসের ব্যাপারে এগুলো শেখান, আপনারা কি কখনো ছাত্রদের বলেছেন যে আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে তার খলিফা, প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছেন? এই কথাটা কি কখনো বলা হয়? তো সামহাউ আমার মনে হলো যে তারা খুব আশ্চর্য হয়েছেন যে আমি এই কথাটা কেন আনছি। এই কথাটা আনছি এই জন্য যে আমরা বলি যে সৃষ্টিকর্তা, কিন্তু সৃষ্টিকর্তার ধারণাটা কিন্তু অনেক ব্যাপক। বিশেষ করে মাদ্রাসায় যারা আছে তাদের জানা উচিত সৃষ্টিকর্তার যে স্বরূপ। তিনি শুধু সৃষ্টিকর্তা না, হি ইজ দ্য সাস্টেইনার। তিনি সবকিছু চালু রাখেন। সৃষ্টি এক জিনিস আর সাস্টেইন করা এক জিনিস। তো মানুষ যদি সৃষ্টিকর্তার আল্লাহ তাআলার খলিফা হয়, তাহলে আমাদের একটা দায়িত্ব হলো সবকিছু সাস্টেইন করা। সাস্টেইন আর লাগামহীন কনজিউমারিজম কখনো একসাথে চলতে পারে না। সাস্টেইন করার অর্থ হচ্ছে সম্পদের রক্ষণাবেক্ষণ করে যেটুকু প্রয়োজন সেটুকু ইউজ করা। এই সাস্টেইন করার যে কনসেপ্টটা, এটা ধার্মিক মানুষদের ভিতরে আমি দেখেছি হয়তো একটা শিক্ষার কারণেই সেইভাবে ঢোকেনি। তো এইটা ঢোকা প্রয়োজন। কারণ ধর্মের যে দর্শন আছে, শিক্ষার যে দর্শন আছে, আমাদের ধর্মীয় জ্ঞানও খুব সুবিধার না, শিক্ষার জ্ঞানও সুবিধার না। আমরা ভাবি আমরা সবকিছু জানি, আমরা সবকিছু আসলে সবকিছু কেউ জানে না। আর আমরা যেটুকু জানি সেটা আসলে খুবই কম জানা। আমি তো বিজ্ঞানের ছাত্র, এবং রাখালদার ওই কথাটা খুব সত্য যে আমরা যত বেশি বিজ্ঞান বুঝি, আমরা তত বুঝি যে আমাদের না বোঝার অংশটুকু কত বড় হয়। তো এটা খুব সহজে একটা উদাহরণ দেওয়া যায়। এই যে বস্তু জগৎ আছে, এই বস্তু জগতে 90% বেশি কি সেটা সম্পর্কে আধুনিক বিজ্ঞানের কোনো ধারণা নেই। আমরা বলি ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার, এগুলো বস্তু জগতে সবচেয়ে বেশি। এগুলো নেচার সম্পর্কে আমরা জানি না। তো এই যে আমরা জানি না, আমরা এখন কি করবো? আমরা কি বলি জানি না? আমরা প্রতিনিয়ত জানার চেষ্টা করি। এট দ্য সেম টাইম আমরা এটাও রিকগনাইজ করি যে এটা আমরা এখনো জানি না। তো এই জিনিসগুলো কিন্তু আমরা পারি, এবং একই সাথে অনেক কিছু পারি না। এই হিউমিলিটিটা এবং একই সাথে হোপফুল হওয়া যে পারার জন্য যা কিছু করার দরকার এটা আমরা করতেই থাকবো,
এই দুটার সমন্বয় শিক্ষার ভিতরে থাকা উচিত। তো এই কথাগুলো এই জন্য বললাম যে অভ্যুত্থান পূর্ব পরবর্তী বাংলাদেশে যেগুলো সব শিক্ষার মধ্যে চলে আসবে তা তো না। আমরা কাজ করবো একটু একটু করে, এক একটা সেক্টরে হাত দেবো এবং একটু একটু করে সামনের দিকে নিয়ে যাব। কিন্তু ফিলোসফিক্যালি কিছু কিছু জায়গা আমাদের কাছে খুব পরিষ্কার হওয়াটা ভালো। পরিষ্কার হওয়ার একটা সুবিধাটা হচ্ছে যে আমরা আইডিয়াল সিচুয়েশনে রাতারাতি পৌঁছাতে পারি না, বাট উই মাস্ট নো যে একটা ভালো সিস্টেম কেমন। আমি আজকে হয়তো ভালো সিস্টেমে পৌঁছাতে পারবো না, কিন্তু ভালো সিস্টেমের কি কি বৈশিষ্ট্য সেটা জানা থাকা দরকার। জানা এবং পারা, এইটা একটা মস্ত বড় কোশ্চেন। আমরা যারা বিজ্ঞানের তারা এটা খুব হাড়ে হাড়ে অনুভব করি। আমরা যখন উড়োজাহাজে উঠি আমরা সবাই নিশ্চয়ই খুব আশ্চর্য হয়ে যাই যে কি একটা ওয়ান্ডারফুল মার্ভেল অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্স, যে আমরা আকাশে ভেসে বেড়াচ্ছি এবং এক দেশ থেকে আরেক দেশে ঘন্টাখানেকের মধ্যে চলে যাচ্ছি। প্রথম উড়োজাহাজ যখন আকাশে ওড়ে, যেটাকে মানুষ বলে আকাশ বিজয়, এবং লিটারালি অনেকটাই আকাশ বিজয়, তখনও মানুষের অ্যাটমের কোনো ধারণা ছিল না। অ্যাটম বলে যে একটা বস্তু আছে, সেই বস্তু সম্পর্কে মানুষের কোনো পরিষ্কার ধারণা ছিল না, কিন্তু তারা কিন্তু প্লেন বানিয়ে আকাশে ঘুরে বেড়াতে পারত। তার মানে আপনি কতটুকু জানেন এবং কতটুকু পারেন এর ভিতরে কিন্তু একটা মস্ত বড় ফারাক থেকে গেছে। পারাটাকে জানা বলে সবসময় ট্রান্সলেট করা যায় না, আর জানলেই পারা যাবে এমনও কোনো কথা নাই। আমরা ওয়েল রাউন্ডেড নাগরিক চাই, তো তাদের এই জিনিসগুলো বের করতে হবে। আমার শিক্ষা নিয়ে একটা পছন্দের জায়গা আছে, সেটা হলো শিক্ষার ভিতরে যে সমস্ত রাষ্ট্রগুলো এই যে মানুষের উপরে অন্যায় অত্যাচার করতে পছন্দ করে, তারা কথায় কথায় পবিত্রতার ধারণা নিয়ে আসে। কথায় কথায় অমুককে বলা যাবে না, সবাইকে বলতে পারবে, কিন্তু এক্স ওয়াই জেড কে নিয়ে একটি কথাও বলতে পারবে না। সবকিছু নিয়ে বলতে পারবে, কিন্তু অমুক স্লোগান নিয়ে কোনো প্রশ্ন তুমি তুলতে পারবে না। সব ঠিক আছে, তো অমুক সিম্বল নিয়ে যদি কথা বলো তুমি রাষ্ট্রদ্রোহী। এগুলো প্রত্যেকটাই শোষণের হাতিয়ার। নতুন প্রজন্মের যারা আছে তাদের আমি বলবো এই জিনিসগুলো মাথায় গেঁথে নাও। পবিত্রতার ধারণার যখন অ্যাবিউজ করা হয়, সেইটা মানুষকে দমন করার জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। তুমি জয় বাংলা বলে নষ্টামি করো, তোমার নষ্টামি অর্ধেক মাফ হয়ে গেছে। এরকম ক্ষেত্র আসতে পারে যে অন্য একটা স্লোগান দিয়ে নষ্টামি করো, তোমার নষ্টামির অর্ধেকটা মাফ হয়ে গেছে। কিন্তু আমরা নতুন বাংলাদেশে এই ধরনের আর কোন অবস্থা বরদাস্ত করবো না। এটা কেন করতে পেরেছে? কারণ পবিত্রতার ধারণা গেছে। একটা বঙ্গবন্ধু লাগিয়ে রেখেছে, রেখে একটা জমি দখল করে একটা ইমারত তুলেছে। কার ঘাড়ে কয় মাথা যে ওই ইমারত নিয়ে প্রশ্ন তুলবে? এই কাজগুলো কেন করতে পেরেছে? ওই যে পবিত্রতার ধারণা। সো এই অ্যাবিউজ গুলো সম্পর্কে কিন্তু খুব পরিষ্কার ধারণা থাকা উচিত যে না, কোনো কিছু, কোনো সিম্বল সামনে দাঁড় করিয়ে কোনো অন্যায় করা যাবে না। এবং আমি মনে করি যে যে কোনো শিক্ষা ব্যবস্থায় এই ধারণা বাচ্চাদের ভিতরে গড়ে তোলাটা খুবই জরুরি, যে তোমার গলায় কি কি কথা বলে শেকল পড়ানো হয়। একটা হলো চেতনার কথা বলে তোমার গলায় দীর্ঘদিন শেকল পড়ানো হয়। এইরকম যত বয়ান আছে, একটা রাষ্ট্র যদি সুস্থ রাষ্ট্র হতে হয় তাহলে এই সমস্ত বয়ান ভেঙে দিতে হবে। বয়ান শুধুমাত্র একটি, ন্যায় অন্যায় সুবিচার, এর বাইরে আর কোনো বয়ান থাকতে পারে না। এই বয়ান তৈরি করার সবচেয়ে বড় দায়িত্ব হলো শিক্ষা ব্যবস্থা। তো আসলে অনেক অনেক ইস্যু আছে, আর যেটা বললাম তারপরে অনেক কথা বলে ফেলেছি। একদিক দিয়ে বোধহয় ভালোই হয়েছে, ওনাদের কথা যদি শুনতাম তাহলে আরো পয়েন্ট চলে আসতো এবং আরো বেশিক্ষণ বক করতাম। তো আসলে আমাদের সবকিছু নিয়ে নতুন করে ভাবতে হবে এবং উই আর সো লাকি। আমার তো ভবিষ্যৎ দেখার ক্ষমতা নেই, কিন্তু 2014 সালে যে এই ধরনের একটা ঘটনা ঘটবে এটা আমি ওই জুলাই মাসের আগে ঘুণাক্ষরেও আমি ভাবতে পারিনি। উই হ্যাভ গিভেন আ চান্স, এবং বহু রক্তের বিনিময়ে, বহু মানুষের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, বহু অন্যায় নির্যাতন অবিচারের বিনিময়ে আমরা এই জায়গায় এসেছি। এইটাকে যেন আমরা ওই আগের রাস্তায় হেঁটে নষ্ট না করে ফেলি, এটা আপনাদের সবার কাছে আমার প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ।